তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি একটু ওই দিক থেকে ঘুরে আসো। আচ্ছা ভাইয়া। আপু শোনো। জি ভাইয়া বলেন। 2টা ফুল দিয়ে যাও। এই নিন ভাইয়া। তুমি একটু এখানে দাঁড়াও, আমি তোমার আপুর সাথে একটু কথা বলি। বুঝেছি, ভাবিকে প্রপোজ করবেন? এই কথা বলে একটা হাসি দিয়ে চলে গেল, আর আমি বোকার মধ্যে দাঁড়িয়ে রইলাম। এইটুকু একটা বাচ্চা মেয়ে কি বলে, ধর। এত ভাবাভাবি না করে চলে গেলাম তানহার কাছে, গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর পুরো ফিল্মি স্টাইলে বকা শুরু করলাম। তোমাকে যখন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্রিয় শোনো, এতটা ভালো নিজেকেও বাসি না যতটা না তোমাকে বাসি। হবে কি আমার বাবুর আম্মু? তানহা আর কিছু না বলে সোজা এসে আমাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বিশ্বাস করো, তোমাকেও আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তানহাকে ছেড়ে দিয়ে পিছিটাকে ডাক দিলাম, পিছিয়ে এদিকে আসো তো। ও কাছে আসে, শুধু মিটিমিটি করে হাসছে। মনে হয় তানহা আমাকে জড়িয়ে ধরেছে দেখে তাই হাসছে। সেটা ভেবে একটু লজ্জা পেলাম। হ্যাঁ ভাইয়া বলেন। তোমার নাম কি? আমার নাম তৃণা। ওয়াও, কি সুন্দর নাম। ধন্যবাদ ভাইয়া। এমন সময় দেখি তানহা তৃণাকে কোলে নিয়ে একটা পাপ্পি দিল গালে। আচ্ছা তৃণা, তোমার বয়স কত? এই তো ভাইয়া 7 বছর। এইটুকু একটু বয়সে তুমি ফুল বিক্রি কেন করো? তারপর তৃণা যা বললো তা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্চি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তে তৃণাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে খেতে দিলাম। আমি ভেবেছিলাম যত যাই হোক সংগ্রাম সব আমিই করেছি, কিন্তু না, আমার থেকে বড় সংগ্রাম ওই তৃণাই করেছে। তৃণাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো আপু? ফুল বিক্রি করি ভাইয়া। ফুল বিক্রি করে টাকাগুলো কি করো? ভাইয়া খাবারের টাকা লাগে, আবার আম্মু অসুস্থ, যা টাকা পাই তা দিয়ে আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যায়। বাকি যা টাকা থাকে সেটা দিয়ে ভাত খাই। প্রত্যেকদিন কি ভাতের টাকা থাকে? না। তাহলে কি খাও? টাকা থাকলে খাই, আর না থাকলে খাই না। চোখের কোণে 2 ফোঁটা অশ্রু দেখা যাচ্ছে। খিদে লাগে না? খিদে তো সবার লাগে কন, কার না লাগে খিদে। তোমার আব্বু কি করে? আম্মু বলেছে আব্বু নাকি আকাশে থাকে, সে তারা হয়ে। বুঝতে পারলাম তার বাবা বেঁচে নেই। তোমার আম্মু কি করে? আম্মু অসুস্থ। আগে আম্মু ফুল বিক্রি করত, অসুস্থ হওয়ার পর আর বিক্রি করতে পারে না, তাই এখন আমি বিক্রি করি। প্রতিদিন কত টাকা করে ফুল বিক্রি করো? এই তো 300-400 টাকা। আম্মুর সাথে কত টাকা যায়? প্রত্যেকদিন 300 টাকা লাগে। ও, তা তুমি পড়ালেখা করো না? না, টাকার অভাবে ভর্তি করতে পারে নাই। তোমার জীবনের ইচ্ছে কি আপু? কথাটা বলতে পারছি না, কেমন যেন তার জীবনের গল্প শুনে কান্নায় চলে আসছে। একজন ডাক্তার হব। আচ্ছা, আজ কত টাকা বিক্রি করেছো? এখনো হিসাব করি নাই। আচ্ছা, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না? আর কেউ খারাপ ব্যবহার করে, কেউ বা ভালো। তৃণার এসব কথা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্চি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তে তৃণাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে খেতে দিলাম। ও আচ্ছা, এসব বাদ দাও, আমরা তোমার আম্মুর সাথে দেখা করতে চাই। আমাদের দেখা করাবে তোমার আম্মুর সাথে? আচ্ছা চলেন ভাইয়া। আচ্ছা চলো। তারপর তৃণাকে নিয়ে তার আম্মুর কাছে চলে গেলাম। যাওয়ার সময় কিছু খাবার নিয়ে গেলাম, সেগুলো নিয়ে তৃণার সাথে তাদের বস্তিতে চলে গেলাম। তারা একটা বস্তিতে ছোট্ট একটা ঘরে থাকে। গিয়ে দেখি ঘরের ভিতরটা অনেক সুন্দর করে পরিপাটিভাবে সাজানো। তৃণা গিয়ে তার আম্মুকে ডেকে তুললো, বলল, একটা ভাইয়া তোমার সাথে দেখা করতে এসেছে। তৃণার আম্মু উঠতে গিয়ে উঠতে পারলো না। তানহা গিয়ে ওনাকে ধরে তুললো, তুলে বসিয়ে দিল। উনি আমাদের জিজ্ঞেস করলো, তা তোমরা কে বাবা? কথা বলতে ওনার অনেক কষ্ট হচ্ছিল, তাই বুঝতে পারলাম। আন্টি, আপনাকে সব পরে বলবো, আগে কিছু খেয়ে নেন। না বাবা, এখন কিছু খাবো না। তা বললে তো হবে না। তা না, ইশারা করে 2টা প্লেট নিতে বললাম। তারপর 2টা প্লেটে 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। একটা প্লেটে তানহাকে দিয়ে বললাম আন্টিকে খাইয়ে দিতে, আরেকটা প্লেটে আমি তৃণাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আন্টিকে বললাম আমাদের সাথে যেতে। উনি কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্য। অনেকভাবে বোঝালাম, তিনি কিছুতেই রাজি নন যেতে। পরে বললাম, তৃণার দিকে একবার তাকিয়ে দেখেন, ওর বয়সী সব বাচ্চারা পড়ালেখা করে, আর ও হেঁটে হেঁটে ফুল বিক্রি করে। আপনার কি তৃণাকে নিয়ে কোনো স্বপ্ন নেই? আপনার কি তৃণাকে লেখাপড়া করানোর স্বপ্ন নেই? দেখেন আন্টি,
ওরও একটা স্বপ্ন আছে, আর আপনারও তৃণাকে নিয়ে একটা স্বপ্ন আছে। আমি চাই তৃণার ভাই হয়ে সে দায়িত্ব পূরণ করে দিতে। দেবেন কি আপনার ছেলে হয়ে তৃণার ভাইয়ের হয়ে সব ইচ্ছা পূরণ করার সুযোগ? আন্টি কিছু না বলে কান্না করা শুরু করলো আর বলতে লাগলো, তোমার মা সত্যিই খুব ভাগ্যবানী যে এইরকম একটা ছেলে পেটে ধরেছে। সত্যিই তোমার মা খুব ভাগ্যবানী। ওইসব বাদ দেন আন্টি এখন। তারপর তান্নাকে বললাম আন্টিকে ধরে বাইরে আনতে, আর আমি তৃণাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটা শপিং মলে চলে গেলাম। সবার জন্য কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। সত্যি দিনটা জাস্ট অসাধারণ একটা দিন ছিল, সারাটা জীবন স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে। বাড়িতে আসার পর আন্টিকে আর আন্টি ডাকি না, আম্মু বলে ডাকি। পরের দিন সকালে তৃণাকে নিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়ে তৃণা আর আমি গাড়ি নিয়ে শহরটা ঘুরে দেখলাম, অনেক জায়গায় ঘোরালাম। বাড়িতে ফোন করে বলে দিলাম আজকে বাড়ি ফিরতে দেরি হবে। দুপুরে তৃণা আর আমি ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর আরো কয়েকটা জায়গায় গিয়ে ঘুরলাম দুজন। সম্পর্কটা রক্তের না হলেও রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন সম্পর্ক আমাদের দুজনকে। এখন কেউ দেখলে বলবে না আমরা পাতানো ভাই বোন, যে কেউ দেখলে বলবে আমরা আপন ভাই বোন। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। এর মাঝে আমার আর তানহার বিয়ে হয়ে গেল। আমাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা, যার নাম রাখা হয় রাইসা ইসলাম পুষ্প। তৃণা এখন ক্লাস 5-এ পড়ে। আর আম্মু এখন আর আগের মতো তুমি করে বলে না, এখন আমাকে তুই করে বলে। সাথে তৃণাও আমাকে তুই করে বলে। তৃণাকে তুই করে বলতে আমি বলেছি, কারণ ভাই বোনের সম্পর্ক তুই শব্দ ছাড়া কেমন যেন অপূর্ণ অপূর্ণ লাগে। আলহামদুলিল্লাহ তানহার সাথে এবং পরিবারের সাথে এখন আমি বেশ ভালোই আছি। আর হ্যাঁ, এর মাঝে অবাক করা একটা বিষয় হচ্ছে, যখন তানহার বাড়িতে তৃণা, আমি আর আম্মু গেলাম, তখন দেখলাম আমার অফিসের বসও সেখানে। তাকে দেখে প্রথমে একটু অবাক হইনি। প্রথমে ভেবেছিলাম তানহা ইনভাইট করেছে, পরে দেখে উনি তানহার বাবা। পরে জানতে পারলাম আমি কি একটা ডিলের পেপার নিয়ে বসের কেবিনে যাওয়ার পরই নাকি তানহা আমাকে দেখেছিল। ওই দিন নাকি তানহাও অফিসে ছিল, আর আমাকে দেখে নাকি ওর পছন্দ হয়েছে। তারপর থেকে আমার পেয়ে এসেছে আমার পিছনে পড়ে থাকে। যাক, অনেক কথাই হলো। তার মধ্যে আরেকটা কাহিনী হচ্ছে, আমাদের অফিস এখন বাংলাদেশের টপ 10-এর মধ্যে 2 নম্বরে আছে। আগের থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আর বাড়ির কথা মনে পড়ে না, বাবা মার কথা মনে পড়ে না। কি লাভ এদের কথা মনে করে, যারা আমাকে মনে রাখে না। এভাবে আর এখন মনে পড়ে না। এখন আমার ভিতর সবটা জুড়ে শুধু তানহার বসবাস। তবে এর মাঝে একদিন রোজাকে দেখেছিলাম একটা ছেলেকে নিয়ে আবাসিক হোটেলে যেতে। বিষয়টা আমি এতটা গুরুত্ব দিলাম না। যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই রাখা উচিত। আর রোজা কেমন মেয়ে তা এতদিন আমার জানা হয়ে গেছে। তবে এখনো মাঝে মাঝে খুব কষ্ট পাই, এই কারণেই যে 4টা বছরে বাড়ি থেকে আমাকে একবারও ফোন দেওয়া হয়নি। হয়তো এতদিন আমার নাম্বারটা তাদের কন্ট্যাক্ট অপশন থেকে মুছে ফেলেছে। এখন আর এগুলো ভেবে কষ্ট পাই না, নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। চেষ্টা করি ভালো থাকার। এই 4 বছরের জীবনটা অনেক উন্নতি করেছি। বুঝে গেছি বাস্তবতা কতটা কঠিন। শিখে গেছি হাজার কষ্টে থেকেও মুখে এক চিলতে হাসি রাখার। আগে মাঝে মাঝে মন চাইতো আত্মহত্যা করতে, আর এখন সেটা মনে হলে একটা হাসি দিয়েই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি সেদিন আমাকে বোঝার ক্ষমতা না দিত, তাহলে আমি উপভোগ করতে পারতাম না এই সুন্দর দুনিয়া। দেখতে পারতাম না মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে। বুঝতে পারতাম না আপন মানুষের পৃথিবীতে সবচেয়ে বেশি পিছন থেকে ছুরি মারে। বুঝতে পেরেছি জন্ম দিলে শুধু মা বাবা হওয়া যায় না, মা বাবা হতে হলে সুন্দর একটা মন লাগে। মা বাবা হতে হলে আগে সন্তানের বিশ্বাস অর্জন করতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে ভালোবাসতে জানতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে আদর স্নেহ করতে হয়। বাবা হতে হলে সন্তানকে মোটা রড দিয়ে না মেরে সুন্দরভাবে বোঝাতে হয়। সন্তানের কথাটা আগে শুনতে হয়। মা বাবা হতে হলে পরের মেয়েকে বিশ্বাসের চেয়ে 1000 গুণ বিশ্বাস নিজের সন্তানকে করতে হয়। কিন্তু এটার ভিতরে একটা প্রতিভা আমার আপন মা বাবার কাছে নেই। সব প্রতিভাই আমার আম্মুর কাছে আছে, তবে আমার মায়ের কাছে নেই। আম্মু শুধু আমাকে জন্মটা দিতে পারে নাই, আর সবকিছুই অভাবে আম্মু পূরণ করে দিল। এখন আর সিগারেট নামক কোনো শব্দ আমার জীবনের কষ্ট দূর করতে লাগে না। লাস্ট এই 4 বছরে কখনো সিগারেট নামক শব্দটার বিষাক্ত নিকোটিনের ধোঁয়া আমার মস্তিষ্কের ভিতর প্রবেশ করেছে কিনা তা আমার অজানা। এখন আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাঝে মাঝে মন চায় ওই পুরোনো বিষাক্ত শহরটাতে একটু ঘুরে আসতে। মন চায় মা বাবা ভাই নামক পাষাণীদের মানুষগুলোকে একটু দেখে আসতে। কিন্তু কোন এক অজানা বাধা এসে কাজ করার কারণে আর যেতে পারি না। সবার উপরের পাহাড় সমান আরেকটা অভিমান আর অভিযোগ এসে জমা হয়ে গেল আমার বেহায় মনে। আর এই আর রোজার প্রতি অনেক রাগ আর ঘৃণাও জমা হয়েছে মনে। আচ্ছা, মা বাবা কি আমার অভিমানটাকে কোনোদিন ভাঙাতে পারবে না? তাদের কথা আগের মতো না মনে পড়লো এখন তাদের কথা ভাবি। শত হোক মা বাবা ভাই তো
খুব ইচ্ছে করে একটা বার গিয়ে একটা পলক দেখে আসার জন্য। মাঝে মাঝে খুব মিস করি সবাইকে, তবে আগের মতো মিস করি না। অপেক্ষা আছি সেই দিনের, যে দিন বাড়িতে থেকে ফোন করে বলবে আমরা সবটা জানতে পেরেছি আর তোর কোনো দোষ নেই, সব দোষই রোজার, তুই বাড়ি ফিরে আর আমাদের ক্ষমা করে দিস। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের এটা উচিত ছিল না, তোর কথা শোনার উচিত ছিল। আমাদের উচিত ছিল না ওই রোজা নামক কালনাগিনীটাকে বিশ্বাস করে তোকে অবিশ্বাস করা। আমাদের উচিত ছিল তোর প্রমাণটা দেখার। অপেক্ষায় আছে ওই দিনের, সবাইকে তার যোগ্য প্রমাণ বুঝিয়ে দিয়ে চলে আসবো। দেখিয়ে দেবো আমার যোগ্যতা, বুঝিয়ে দেবো তাদের ছাড়া আমি ভালো আছি, ভালো থাকতে শিখে গেছি। বুঝতে দেবো এখন আমার একটা মা আছে, একটা বোন আছে, একটা মেয়ে আছে, আমার এখন একটা ভালোবাসার মানুষও আছে। পৃথিবীর মানুষগুলো বড় আজব, বাইরে থেকে কাউকে বিবেচনা করা যায় না মানুষটা কেমন, আর কাউকে বাইরে থেকে বিবেচনা করলে সেটা একসময় ভুল প্রমাণিত হয়। কারণ মানুষের বাইরে একটা রূপ থাকে আর ভিতরে অন্য আরেকটা, যেটা মানুষ কখনোই বিবেচনা করতে পারে না। পৃথিবীতে মানুষের চেয়ে আর